যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। শক্তি, আপনারা জানেন হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে মানব দেহের জীবনী শক্তি উঠবে, কোনো রোগের উঠবে না। আমরা তিনটা শক্তি নিয়ে কাজ করি। তার ভিতরে একটা শক্তি হচ্ছে, আমরা তিনটা শক্তি নিয়ে কাজ করি। শক্তি, আমার কথা শোনা হচ্ছে? শক্তি এক নম্বর হচ্ছে জীবনী শক্তি, জীবনী শক্তি। 2 নম্বরে রোগ শক্তি, 3 নম্বরে ঔষধ শক্তি। এই তিনটা শক্তির উপরে ডিপেন্ড করে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান পরিচালিত। আজকে আমরা আলোচনা করব ওষুধের শক্তি ও মাত্রা। জীবনী শক্তি হচ্ছে আমাদের দেহকে সুস্থ স্বাভাবিক রাখে, রোগ শক্তি আমাদের দেহকে অসুস্থ করে, আর ওষুধ শক্তি সেই অসুস্থ জীবনী শক্তিকে আবার সুস্থতা দান করে। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না, এটা আমাদের জীবনী শক্তিকে শক্তিশালী করে। আমাদের জীবনী শক্তিকে কি করে? শক্তিশালী করে। আমাদের আজকে আলোচনায় শক্তি ও মাত্রা। শক্তি একবার আপনারা জানবেন যে এলোপ্যাথি বা অন্যান্য ঔষধে সেখানে কিন্তু আপনার এমজি মিলিগ্রাম থাকে, আর হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু থাকে 30 পাওয়ার। হোমিওপ্যাথিক ওষুধ 3টা পদ্ধতিতে শক্তি করা হয়। কয়টা? 3টি পদ্ধতিতে শক্তিকৃত করা হয়। হোমিওপ্যাথিক ওষুধ 3টা পদ্ধতিতে শক্তিকৃত করা হয়। কয়টা পদ্ধতি? 3টা। 1 নম্বর হচ্ছে দশমিক, লাইটের আলোটা পড়ছে কেন পড়া? বন্ধ করে দিন। ঠিক আছে। 1 নম্বর হচ্ছে দশমিক। দশমিকের ইংরেজি হচ্ছে ডেসিমাল। আমি বাংলায় শুধু লিখেছি দশমিক, ডেসিমাল। 2 নম্বর হচ্ছে শততমিক। শততমিক এর ইংরেজি হচ্ছে সেন্টিসিমাল। শততমিকের ইংরেজ কি? সেন্টিসিমাল। 3 নম্বর হচ্ছে 50 সহস্রতমিক। এটা হচ্ছে 50 মিলিসিমেন। হোমিওপ্যাথিক ওষুধ কয়টা পদ্ধতিতে শক্তিকৃত করা হয়? 3টি পদ্ধতিতে। 3টা পদ্ধতিতে শক্তিকৃত করা হয়। এই যে ডেসিমাল বা দশমিক শক্তির ওষুধ আমরা কিভাবে চিনি? আমরা সাধারণত চেম্বারে ওষুধ পাই 1x, 2x, 3x, 4x, তাই না? এই x যদি থাকে 1x, 2x, 5x, 30x, x যদি থাকে সেটার নাম হচ্ছে কি? দশমিক। সেটার নাম কি? দশমিক। তারপরে এরকম 200x বা অনেক দিতে পারে, ঠিক আছে? এই x মানে কি? দশমিক। আর এই ঔষধ, এই পদ্ধতির আবিষ্কারক কে? এই পদ্ধতির আবিষ্কারক কে বলতে পারবেন? এই পদ্ধতি আবিষ্কার করেছে ডক্টর হেরি। কে আবিষ্কার করছে? ডক্টর হেরি। তাহলে দশমিক পদ্ধতি আমরা চিনব কিভাবে? 1x, 2x, 3x, 4x, 5x, 30x, 200x। আর এই পদ্ধতির আবিষ্কারক কে? ডক্টর হেরি। আর শততমিক পদ্ধতি এটা আমরা চিনব কিভাবে? 30, 200 আর মান হচ্ছে কুসি, ঠিক আছে? 1m, 10m, 50m এরকম। আর এই পদ্ধতির আবিষ্কারক কে? ডক্টর হ্যানিম্যান স্যার নিজেই শততমিক পদ্ধতি
আবিষ্কার করেন। আবিষ্কার করেন। আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে 50 সহস্রাধিক। এই 50 সহস্রাধিক ঔষধ সহজেই পাওয়া যায় না খুঁজে। এগুলো আমাদের সমাজে কিছু সংখ্যক লোক ব্যবহার করে, সব জায়গায় পাবেন না, সবাই ব্যবহারটা বুঝেও নয় পাবে। কিন্তু এই 50 সহস্রাধিক হচ্ছে হেরিম্যান স্যারের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আবিষ্কার। এই 50 সহস্রাধিক ওষুধকে বেশি সূক্ষ্ম করা হয়েছে। আর আরেকটু বলে রাখি, দশমিক পদ্ধতির ওষুধ এটা হচ্ছে আপনার মূল আরিষ্ট 9 বার, আর ওষুধ কি 10-এর 1 বার, 10-এর 1 সিস্টেমে যে শক্তি রোধ করা হয়েছে সেটাকে দশমিক বলা হয়। আর শততমিক পদ্ধতি হচ্ছে 100-এর 1 বার, মানে 100-এর 1 বার আপনি নেবেন কি মূল আরিষ্ট বা ওষুধ, আর 99 বার কি ভেষজ বহ বা অ্যালকোহল অথবা টাইট্রেশন আমরা যেটা নেই যখন যেটা দরকার। তাহলে এটা রেশিও হচ্ছে 9-এর 1, 10-এর 1, আর এটা রেশিও হচ্ছে 100-এর 1, আর এটা হচ্ছে 50,000 মিলিগ্রাম। এটা হচ্ছে ওষুধের রেশিও। আর এই 50 সহস্রাধিক ওষুধ যে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আপনার M1, M2, M3 ইত্যাদি ইত্যাদি, এই একটা পদ্ধতি। আর একটা হচ্ছে 01, 02, 03 ইত্যাদি ইত্যাদি। আর একটা হচ্ছে LM1, LM2, LM3। এই পদ্ধতিতে পাওয়ারের কোনো গ্যাপ থাকে না। পাওয়ারে কি থাকে না? কোনো গ্যাপ থাকে না। তাহলে আমরা 50 সহস্রাধিককে 3 ভাবে প্রকাশ করতে পারি। কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে M1, M2, M3, আর একটা হচ্ছে 01, 02, 03, আর একটা হচ্ছে LM1, LM2, LM3। আর এই পদ্ধতির আবিষ্কারক কে? ডক্টর হ্যানিম্যান। হ্যানিম্যান স্যার কিন্তু এই সহস্রাধিক পদ্ধতি আবিষ্কার করছেন সর্বশেষ। উনি আবিষ্কার করে রেখে গেছেন, কিন্তু ওনার মৃত্যুর আগে উনি এটাকে প্রকাশ করতে পারেন না। কি করতে পারেন না? প্রকাশ করতে না পারার কারণে আমাদের চিকিৎসা বিজ্ঞানীরা বা ডাক্তাররা এটার যথাযথ ব্যবহার বুঝতে পারে নাই। এজন্য আমাদের সমাজে এখন প্রচুর চলে সেটা হচ্ছে কি শততমিক। কিন্তু শততমিকের চেয়ে সবচেয়ে উপকারী, সবচেয়ে দ্রুত এবং ক্রনিক রোগের ক্ষেত্রে স্থায়ী পার্মানেন্ট ট্রিটমেন্ট হচ্ছে এই সহস্রাধিক পদ্ধতি। আপনি ক্রনিক রোগগুলা শততমিক ঔষধে যে রোগীটা ভালো হইতে 1 বছর লাগে, ঠিক সহস্রাধিক ঔষধ প্রয়োগ করলে সেই রোগীটা ভালো হইবে অপারেশন হবে। মনে করেন আপনার ওষুধ হচ্ছে রোগীটা হচ্ছে হিপারসালফেট রোগী, আপনার শততমিক হিপারসালফেট 30-200 কিনে দিবেন, ওইটা ভালো হইতে যে সময় লাগবে আপনার সহস্রাধিকে তার অর্ধেক সময় ভালো হয়ে যাবে। সহস্রাধিকের প্রয়োগের অনেক সুবিধা আছে। এটা দ্রুত চেঞ্জ করা যায়, এটা শক্তি মাত্রা দ্রুত পরিবর্তন করা যায়। আপনার ওষুধ ভুল সিলেকশন হইলে দ্রুত আপনার সঠিক ওষুধে চলে যেতে পারবেন, তাতে রোগীর দেহে কোনো ওষুধের ক্রিয়া থাকে না, কারণ এটা তরলীকৃত করা হয় এবং অধিক ডায়নামাইজেশন করার কারণে এর ঔষধের বস্তুগত গুণ একদম কমে যায়। আর ঔষধের আপনার পাওয়ারটা বেশি বৃদ্ধি পায়। আর পাওয়ারটা এত সূক্ষ্ম হওয়ার কারণে এই ঔষধে কোনো ধরনের রিঅ্যাক্ট বা ওষুধজনিত কুফল অথবা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো ধরনের সুযোগ থাকে না। আর আপনি এখানে সহস্রাধিকে আরেকটা কুফল আছে, সেটা হচ্ছে শততমিকে অধিক ক্ষেত্রে ওষুধ পুরোপুরি সাদৃশ্য না হলেও কিছুটা কাজ করে, কিন্তু শততমিকে ওষুধ যদি সঠিক রেজাল্ট পাইতে হয় তাহলে পুরোপুরি মানে 100% সাদৃশ্য হতে হবে। মানে ডাক্তারকে 100% সিলেকশন করতে হবে। সিলেকশনে ভুল হইলে এই সহস্রাধিক ওষুধ তেমন কোনো রেজাল্ট দিবে না। তাহলে আমরা জানলাম
ওষুধের শক্তি ও মাত্রার ক্ষেত্রে এটা হচ্ছে ওষুধের শক্তি। আমরা শক্তি জানলাম। শক্তি হোমিওপ্যাথিক ওষুধ 3টা পদ্ধতি শক্তিকৃত করা হয়। আবার বলছি, 1 নম্বর হচ্ছে দশমিক, 10 এর 1 ভাগ, শততমিক, 100 এর 1 ভাগ, সহস্রাধিক, 50,000 ভাগের 1 ভাগ। আর এর প্রকাশ মাধ্যম দশমিক হচ্ছে x, 1x, 2x, 3x, 4x, 5x। আর এটা এই পদ্ধতির আবিষ্কারক বা প্রবক্তা হচ্ছে ডক্টর হেরিং। আর শততমিক পদ্ধতির আবিষ্কারক, শততমিক পদ্ধতির প্রকাশ হচ্ছে 30, 200, 150 cm। আর এর আবিষ্কারক ডক্টর হেনিম্যান। আর 50 সহস্রাধিক ওষুধ যার প্রকাশ হচ্ছে M1, M2, M3, 01, 02, 03 অথবা LM1, LM2, LM3, এর আবিষ্কারক হচ্ছে ডক্টর হেনিম্যান স্যার। তাহলে আমাদের এই 3টা পদ্ধতির ভিতরে সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হচ্ছে এই 50 সহস্রাধিক। আবার আপনারা একটা প্রশ্ন করতে পারেন, তাহলে মাদার কি? প্রশ্ন আসতে পারে না যে আমরা তো মাদার দেখতে, মাদারটা কি? মাদার এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা সবার জানা দরকার। মাদার হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ তৈরির কাঁচামাল। মাদার কি? হোমিওপ্যাথিক ওষুধ তৈরির ভেষজ গুণ সম্পন্ন ওষুধের স্থূল মাত্রা। মাদার শব্দের অর্থ হচ্ছে মূল, মা। হোমিওপ্যাথিক ওষুধ তৈরির মূল উপাদান মাদার। নাইস বম, নাইস বলিকা মাদার, রাস্টক্স মাদার, অথবা আপনি যদি বলেন অনেক মাদার আছে, নাম বলা যাবে, আমরা নাম বলছি না, যে কোনো মাদার। মাদার হচ্ছে মূল। মাদার কখনো রোগকে আরোগ্য করতে পারে না। মাদার কি করতে পারে? মূল ঔষধ, কিন্তু তার আরোগ্য করার ক্ষমতা নাই। কারণ হোমিওপ্যাথি মানে হচ্ছে রোগীকে তার গোড়া থেকে বা রোগের মূল রুট থেকে আরোগ্য করা। আরোগ্য করতে হলে আপনার শক্তিকৃত ওষুধ লাগবে। এগুলো হচ্ছে শক্তিকৃত ওষুধ। মাদার শক্তিকৃত না। মাদার শুধু ভেষজকে একটা প্রক্রিয়ায় একত্রিত করা হয়েছে। মূল আরিষ্ট রোগটাকে গোড়া থেকে আরোগ্য করতে পারে না। মাদার হচ্ছে খাদ্যের মতো। যেমন আমাদের একটা মাদার আছে কেরিকা পেঁপে, যেটা তৈরি হয়েছে কি দিয়ে? পেঁপে দিয়ে। পেঁপে আমরা খাই, আবার পেঁপেকে একটা ফর্মুলায় মাদার তৈরি করি পেঁপে থেকে। কারণ পেঁপে খাইলে যতটুকু উপকার হয়, ঠিক মাদার খাইলে ওই টাইপের একটা উপকার হইতে পারে, বা তার চেয়ে হালকা একটু বেশি হইতে পারে। মাদারটাকে একটা প্রক্রিয়াজাত করা হয়। কিন্তু এই মাদার কোনো ক্রনিক রোগ আরোগ্য করতে পারে না। তাহলে মাদারকে আমরা কি বলবো? মাদারকে হোমিওপ্যাথিক ওষুধ বলা যায় না। কারণ হোমিওপ্যাথিক ওষুধের কিছু গুণাগুণ থাকতে হবে। হোমিওপ্যাথিক ওষুধ থাকতে হবে শক্তিকৃত। হোমিওপ্যাথিক ওষুধ কি থাকবে? শক্তিকৃত। মাদার শক্তিকৃত না, তাই মাদার হোমিওপ্যাথিক ওষুধ না। অনেকে ভুল বুঝে, অনেকে এগুলো নিয়ে তর্ক বিতর্কে জড়ায়। আসলে এগুলো আমাদের জানা থাকলে আমাদের বিতর্ক করার সুযোগ নাই। এগুলো আমাদের বুঝতে হবে ক্লিয়ার ভাবে যে মাদার হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ তৈরির কাঁচামাল, যেটা থেকে আপনার 1M, 10M, 50M তৈরি হয়, যেটা থেকে LM 1, 2, 3, 4 তৈরি হয়, যেটা থেকে 1x, 2x, 3x, 4x গুলো তৈরি হয়। আপনার হোমিওপ্যাথিক ওষুধ যত সূক্ষ্ম এবং যত শক্তিকৃত করতে পারবেন, ওই ওষুধের গুণগত ক্ষমতা, ওই ওষুধের শক্তি তত বৃদ্ধি পাবে। হোমিওপ্যাথিক ওষুধ যত স্থূল অবস্থায় থাকবে, তার রোগ আরোগ্যকারী ক্ষমতা তত কম থাকবে। তাহলে মাদার স্থূল অবস্থায় থাকার কারণে মাদার রোগ সারাইতে পারে না, মাদার রোগকে সাময়িক আরাম দিতে পারে। এজন্য অনেক ডাক্তার দেখা যাচ্ছে মাদা ব্যবহার করে। মাদার ব্যবহার আপনারা করতে পারেন, কিন্তু যদি আপনাকে রোগীকে পার্মানেন্ট ট্রিটমেন্ট দিতে হয়, ক্রনিক রোগটাকে যদি আরোগ্য করতে হয়, তখন আপনি মাদার ব্যবহার করতে পারবেন না। তখন আপনাকে শক্তিকৃত হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করতে হবে। অন্যান্য চিকিৎসা বিজ্ঞান, অন্যান্য ওষুধ, এলোপ্যাথি, ইউনানি, অন্যান্য ওষুধের সাথে হোমিওপ্যাথিক ওষুধের পার্থক্য আছে এটা। আপনি যদি শক্তির গুণাগুণটা বুঝেন, তখন আপনারা একজন যোগ্য লিগ্যাল হোমিওপ্যাথিক ডাক্তার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তাহলে আমরা ওষুধের শক্তিটা বুঝতে পারলাম। এখন আমরা জানবো ওষুধের মাত্রা। ওষুধের কি মাত্রা? মাত্রা প্রশ্নজি। মাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাত্রা শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। অর্থ কি? পরিমাণ। কতটুকু পরিমাণ? আমরা জানি একটা 30 ml বোতল, সেটার মাত্রা কত? 30 ml। বা এখানে মাত্রাগত ওষুধের শক্তি পরিমাণ বুঝেছি যে আমরা যেমন দশমিক ক্ষেত্রে যদি বলি 2x, এর শক্তি কত? 2x। মাত্রা কত? 100 ml।
মানে 100 ml পরিমাণ, মাত্রা কত? 100 ml আবার 2x, মাত্রা কত? 450 ml। এই ml এটা হচ্ছে কি মাত্রা, এটা কি মাত্রা, মাত্রা, আর 2x এটা কি শক্তি। শক্তি। ঠিক একইভাবে 1m, 1m টা কি 1 ml এটাও শক্তি, শক্তি। আর 1m আপনার 10 ml, এই 10 ml টা কি এটাও পরিমাণ, মাত্রা। মাত্রা, এটা কি মাত্রা। মাত্রা। 1000 ml, এই 1000 ml টা কি এটা মাত্রা। তাহলে আপনারা মাত্রা আর শক্তি বুঝতে পারছেন? ঠিক এটা হচ্ছে আমার শিশির মান, মাত্রা। কিন্তু এই মাত্রাটার একটা প্রায়োগিক ব্যাপার আছে। আমরা যখন বাস্তবে চেম্বারে রোগী দেখি, আমরা কি রোগীকে 1000 ml ওষুধ দিয়ে দেই? দিয়ে দেই না। আমরা কি করি? ওষুধকে ডাইলুটেড করি, ওষুধকে কি সূক্ষ্ম করি, ডিস্টিলাইজেশন করি। ডিস্টিলাইজেশন করার পরে আমরা কি করি? যে এখান থেকে ন্যূনতম একটা মাত্রা, প্রস্ত দানার মতো একটা খণ্ড, একটা টুকরা সহস্রমি যখন দেই, তখন প্রস্ত দানার মতো একটা বড়ি আমরা 100 ml ডিস্টিল ওয়াটার অথবা 60 ml ডিস্টিল ওয়াটারের ভিতরে মিক্স করি। এখানে এটাকেও মাত্রা বুঝেছে। এটাকে কি বুঝেছে? মাত্রা। যে আপনি ওষুধের কয়টা দানা দিবেন, ওষুধের কত পরিমাণ দিবেন। আমি ওষুধের 1 সিনি বা 1 ফোঁটা দিব, সেই ক্ষেত্রে ওষুধটা বেশি কাজ করবে। আর আমি যদি বোতল ধরে খাওয়াই রোগীকে, কাজ হবে না। কারণ হোমিওপ্যাথির মূল কথা হচ্ছে ওষুধ শক্তিকৃত করতে হবে আর ওষুধকে সূক্ষ্মকৃত করতে হবে। যদি 1 বোতল ওষুধ একজন রোগীকে খাওয়াই দেন, তাহলে কি সূক্ষ্ম হবে? সূক্ষ্ম হবে। সূক্ষ্ম হবে কি? ওই ওষুধের সবচেয়ে ক্ষুদ্রতম যে পরিমাণ মাত্রাটা আপনি দিতে পারবেন, সেটাই হচ্ছে সূক্ষ্মতা। আর আপনি যত সূক্ষ্ম করতে পারবেন, ওষুধ যদি সিলেকশন সঠিক হয়, তার আরো উপকারী ক্ষমতা তত বৃদ্ধি পাবে। যদি সিলেকশন ভুল হয়, আপনি 1 বোতল খাওয়াইলে কোনো কাজ হবে না। এটা হচ্ছে হোমিওপ্যাথির মূল থিম। এটা আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। হোমিওপ্যাথির মূল থিমটা আপনাকে স্পষ্টভাবে বুঝতে হবে। শক্তি ও মাত্রা। ঠিক এই মাত্রার ক্ষেত্রে আমরা যদি সহস্রতমিক 0.3 করি, তাহলে 0.3 কে আমরা 100 ml ডিস্টিল ওয়াটারের ভিতরে মিক্স করি। মিক্স করে এখানে আমরা কি করি? রোগীকে বলি যে আপনি এখান থেকে 10টা জাকি দিয়ে বা 6টা জাকি দিয়ে 1 মুখ ওষুধ 1 গ্লাস পানিতে মিক্স করবেন। সেখান থেকে ভালো করে মিক্স করে সেখান থেকে 1 মুখা খাবেন, বাকিটা গ্লাসে বাকিটা ফেলাই দেবেন। এই কিছু আমরা ক্রনিক রোগীকে এইভাবে ওষুধটা আরো সূক্ষ্ম করে খেতে দেই। এই ব্যাপারটা বুঝিনি। এটা বুঝেন না? 50 সহস্রমিক ওষুধ M3 এটা শক্তি। এখন আমি একটা রোগীকে মনে করেন, আমি একটা রোগীকে নাক্স বম M3 দিব। নাক্স বম কত দিব? M3 মানে দিব কি দিব? আমি 100 ml একটা বোতলে, কাঁচের বোতলে দিব। 100 ml কি ডিস্টিল ওয়াটার। ঠিক 100 ml আমি 80 ml ডিস্টিল ওয়াটার নেব আর 20 ml ফাঁকা রাখবো ঝাঁকি দেওয়ার জন্য। কারণ ঝাঁকি দিলে কি হবে? শক্তির পরিবর্তন হবে। হেরিমান স্যার বলছে যে একই শক্তির ওষুধ একটা রোগীকে বারবার প্রয়োগ করা যাবে না। তাহলে আমার শক্তি পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হলে ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিলে কি হয়? শক্তি পরিবর্তন হয়। তাহলে আমি M3 নিলাম, দিব 100 ml বোতলে। এখানে রোগটা যদি বেশি ক্রনিক হয়, তখন আমরা নিয়মটা কি বলি? কিছু কিছু রোগীকে বলি যে 100 ml বোতলে 10 জাকি দিয়ে 1 মুখা ঔষধ দৈনিক রাতে খাবার পরে। এটা আমি একটা রোগীকে ওষুধ দিলাম। নিয়মটা কি দিলাম? 10 জাকি দিয়ে 1 মুখা ওষুধ দৈনিক রাতে খাবার পরে। আমি কি ওষুধ দিলাম? নাক্সবম M3।
কতটুকু মাত্রা দিলাম? 100 ml। আর এই রোগীটা যদি আরো ক্রনিক হয় তখন আমি নিয়মটা কি দিব? তখন নিয়ম দিব যে 100 ml বোতলে আমি ওষুধ দিলাম, যে এখান থেকে এক মুখা ওষুধ, এক মুখা ঔষধ, এক গ্লাস ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে, ডিস্টিল ওয়াটার সংক্ষেপে লিখছি, এক মুখা ওষুধ এক গ্লাস ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে আপনি এক মুখা ওষুধ বোতল থেকে নিলেন, কিনে নিলেন এক গ্লাস ডিস্টিল ওয়াটারের ভিতরে, ওইখান থেকে এক মুখা খাবেন। এক গ্লাস থেকে খাবেন কতটুকু? এক মুখা বা এক চামচ, বাকিটা ফালাই দেবেন। এর মাধ্যমে কি হইল? সূক্ষ্ম মাত্রা। আমি এক মুখা ওষুধ এক বোতল থেকে এক মুখা ওষুধ এক গ্লাস ডিস্টিল ওয়াটার মিক্স করলাম, মানে এক মুখা ওষুধ পুরো এক গ্লাস সমান 4 আউন্স হয়, অথবা এক গ্লাস সমান মনে করেন 100 ml। তাহলে এই এক মুখা ওষুধ এক মুখা সমান মনে করেন 5 ml। 5 ml ওষুধ মিক্স করলাম কত? 100 ml ডিস্টিল ওয়াটারের ভিতরে। তাহলে এটা আরো বিস্তৃত হয়ে গেল না? ওই ওষুধের কণাগুলো, মলিকিউলস গুলো ছড়াই গেল 100 ml পানির ভিতরে। সেটা ভালো করে মিক্স করে সেখান থেকে আমি খাইতে পারবো কি? এক মুখা বা 5 ml। ওইখানে বাকি 95 ml কি করবে? ফালাই দেবে। ফালাই দিলে কি হবে? ওষুধটা সূক্ষ্ম হবে। ওইখানে যে পরিমাণ ওষুধ ছিল, আমি যদি ওষুধের পরিমাণটা যদি মনে করি 100 ml, সেখানে সে খাইলো 5 ml। এই অল্প খাওয়ার কারণে তার কি হলো? ওষুধের শক্তিটা আরো বৃদ্ধি পেল, ওষুধটা আরো সূক্ষ্ম হলো। সূক্ষ্ম হলে কি হবে? আমাদের দেহের যে কোষগুলো, আমাদের দেহের কোষগুলো হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আমাদের দেহে কোটি কোটি কোষ আছে। আর ওষুধকে, হোমিওপ্যাথিক ওষুধকে দেহের কোষ থেকে কোষের গভীর থেকে গভীরে পৌঁছানোর জন্য ওষুধকে কি করতে হয়? আরো সূক্ষ্ম করতে হয়। যদি আমি উদাহরণস্বরূপ বলি, মনে করেন একটা সুই, মনে করেন একটা সুই, এখন এই সুইয়ের ছিদ্রটা হচ্ছে এতটুকু, এই সুইয়ের ছিদ্রটা এতটুকু। এখন আপনি যদি এত বড় একটা বস্তু এই সুইয়ের ছিদ্রতে ঢুকাইতে চান, পারবেন? তাহলে এই সুইয়ের ভিতরে ঢুকাইতে গেলে এতটুকু একটা বস্তু লাগবে, তাই না? তাহলে এই সুইটা এই সুইয়ের ছিদ্রে ঢুকবে। তার মানে আপনি মানবদেহের কোষকে যদি কল্পনা করেন, এতটুকু দেহের বিভিন্ন কোষ, এই কোষের ভিতরে যদি আপনার ওষুধ শক্তিকে ঢুকাইতে হয়, তাহলে ওষুধের মাত্রাটা হতে হবে এতটুকু, আরো ছোট হয়ে যাবে, তাহলে কোষের গভীরে ঢুকবে। তাহলে কোষ যদি আরো ক্ষুদ্র হয়, কোষ যদি ভিতরে আরো ক্ষুদ্র হয়, সেলগুলো যদি আরো ছোট হয়, তাহলে এই সেলের ভিতরে ঢুকাইতে গেলে আরো ক্ষুদ্র ওষুধের মাত্রা লাগবে। বোঝা যাচ্ছে? তাহলে রোগীর রোগটা যত গভীরে, ওষুধের শক্তি হতে হবে ততই সূক্ষ্ম। ক্লিয়ার? রোগীর রোগটা যত জটিল, রোগীর রোগটা যত ক্রনিক, ওষুধের শক্তি হইতে হবে আরো সূক্ষ্ম, আরো ক্ষুদ্র, ওষুধের মাত্রা হইতে হবে আরো ক্ষুদ্র। আপনি যত সূক্ষ্ম করতে পারবেন, তত গভীর থেকে এই ওষুধটা রোগটাকে ভালো করতে পারবে। দিস ইজ সায়েন্স, দিস ইজ হোমিওপ্যাথিক ফিলোসফি, দিস ইজ হোমিওপ্যাথিক ওষুধের, এটা হচ্ছে হোমিওপ্যাথিক ওষুধের প্রয়োগ বিজ্ঞান। আমরা অনেকে প্রয়োগ নিয়ে নানান সময় জটিলতা করি। এখানে বলা আছে শক্তি ও মাত্রা। মাত্রা আমরা কি করি? প্রয়োগ করি শক্তি অনুযায়ী। তাহলে আমরা যদি এই মানবদেহের কোষকে যদি ভালোভাবে না বুঝি, আমরা যদি মানব দেহ অ্যানাটমি ফিজিওলজি ভালোভাবে না বুঝি, আমরা হোমিওপ্যাথিক ওষুধের কি বুঝবো না। এজন্য আমাদের অল সাবজেক্টে পারদর্শী হতে হবে। হোমিওপ্যাথিক ওষুধের শক্তি ও মাত্রা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শক্তি মাত্রার উপরে আমরা যতই স্টাডি করব, ততই হোমিওপ্যাথিক ওষুধের যে ক্যারিসমেটিক পাওয়ার, হোমিওপ্যাথিক ওষুধের যে ক্রিয়া কিভাবে হয়, অনেকে বলে হোমিওপ্যাথিক ওষুধ প্লাসিবো এফেক্ট বা একটা গাঁজা বিজ্ঞান, উল্টাপাল্টা কথা বলে, না জেনে না বুঝে। এই কথাগুলোর উত্তর দিতে হলে আমাদেরকে প্রচুর নলেজ অর্জন করতে হবে। আমাদেরকে ওষুধ কিভাবে কাজ করে এটা বুঝতে হবে,
অন্যকে বুঝাইতে হবে। হোমিওপ্যাথিক ওষুধের শক্তিটা কি সেটা বুঝতে হবে, শক্তি কিভাবে মানব দেহে কাজ করে সেটাও বুঝতে হবে, অন্যকে বুঝাইতে হবে। হোমিওপ্যাথিক ওষুধ প্রচার প্রসারে কাজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যোগ্য ডাক্তার হতে হবে। আমাদেরকে হোমিওপ্যাথিক বইগুলো ভালোভাবে পড়তে হবে। অর্গনের শক্তি মাত্রা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আছে, আপনারা ওটা ভালোভাবে পড়বেন। আমি আজকে যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আপনাদের কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? মাত্রা সূক্ষ্মকরণ তো বুঝতে পারছেন। আর ওষুধ আমরা কেন সূক্ষ্ম করি? কারণ রোগ যদি জটিল হয় তখন ওষুধটাকে আমরা আরো সূক্ষ্ম করি, বা রোগে যদি অ্যাগ্রাভেশন হয়, ওষুধে যদি অ্যাগ্রাভেশন হয় তখন ওষুধটাকে আমরা আরো সূক্ষ্ম করি, বা ক্রনিক রোগীকে আরোগ্য করার জন্য আমরা ওষুধকে আরো সূক্ষ্ম করি। তাহলে মাদার কি আমরা বুঝতে পারছি? হোমিওপ্যাথিক মাদার আমরা কেন ব্যবহার করবো, কেন ব্যবহার করবো না বুঝতে পারছি? মাদার কোনোদিন রোগ আরোগ্য করতে পারে না। মাদার রোগকে সাময়িক পেলেশন দেয়, আরাম দেয়, কিন্তু রোগকে আরোগ্য করতে হলে শক্তিকৃত হোমিওপ্যাথিক ওষুধ আমাদের প্রয়োগ জানতে হবে, প্রয়োগ বুঝতে হবে, প্রয়োগ করতে হবে। এজন্য ওষুধের শক্তি ও মাত্রা সম্পর্কে ভালোভাবে জানবেন। এই বিষয়ে পরবর্তীতে সুযোগ হলে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মাদারটা অনেক সময় দেখা গেছে বাহ্যিক ব্যবহার করা হয়, এটা কোন কোন ক্ষেত্রে এবং কি জন্য আসলে ব্যবহার করা হয়? এই বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে হেরিমান স্যার আপনার 285 নম্বর সম্ভবত 285 নম্বর শুনতে বলছে যে বাহ্যিক ব্যবহারের ক্ষেত্রে আপনি কিছু কিছু ক্ষেত্রে বাহ্যিক ব্যবহার করতে পারবেন। অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, যেমন আপনি এখন পড়ে যে মাথা ফাইটা রক্ত বের হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ক্যালেন্ডুলা পাওয়ার ব্যবহার করতে পারেন, ক্যালেন্ডুলা মাদার ব্যবহার করতে পারেন বাহ্যিকভাবে। ক্যালেন্ডুলা মাদার দিয়ে আপনি ওয়াশ করতে পারেন, জায়গাটা ধৌত করতে পারেন অ্যান্টিসেপটিক হিসাবে। সেখানে জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া আসলে সেটা মারা যাবে বা ওষুধ সারাই দেবে, জায়গাটা মসৃণ এবং সেফটি থাকবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি ক্যালেন্ডুলা মাদার ব্যবহার করতে পারেন। আবার রোগীকে দ্রুত সুস্থ করার জন্য আভ্যন্তরীণ ক্যালেন্ডুলা পাওয়ার খাওয়াতে পারেন। আবার হেরিমান স্যার কিছু কিছু ক্রনিক আর্টিলের ক্ষেত্রে বলছে মাদার ব্যবহার করার জন্য। তবে যে কোনো স্কিন ডিজিজে মাদার ব্যবহার না করলেই ভালো। যদি মাদার ব্যবহার করেন তখন আপনার স্কিন ডিজিজটা চাপা পড়ে। আমাদের সমাজে দেখা যায় হোমিওপ্যাথি ব্যতীত অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় প্রায় 95% রোগীদেরকে স্কিন ডিজিজের জন্য বিভিন্ন অয়েন্টমেন্ট দেওয়া হয়, বিভিন্ন ক্রিম দেওয়া হয়, মলম দেওয়া হয়। এগুলো দেওয়ার কারণে চর্মরোগের ভিতরে চাপা পড়ে। আমরা যদি সোরাকে বুঝি, সোরা যদি ভিতরে চাপা পড়ে তখন আমরা জটিল অবস্থা তৈরি হয়। তা আমরা চাপা পড়া চিকিৎসা করবো না, চাপা পড়া রোগীকে স্নেহ আরোগ্য করতে পারে না। তাই আমরা বাহ্যিক ব্যবহার ক্ষেত্রে বিশেষ করব, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বাহ্যিক ব্যবহার করা নিষেধ। বাহ্যিক ব্যবহার করলে ক্ষতি হবে, পার্শ্ব প্রতিক্রিয়া হবে। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আজকে আমাদের ক্লাসে পর্যন্ত শেষ।